নমস্কার, আমি শুভাশ্রী রয়েছি আপনাদের সাথে। আজ চলে এলাম আগের ভিডিও যে গল্পটি আমি বলেছিলাম নেপোলিয়নের চিঠি, তার দ্বিতীয় পর্ব নিয়ে। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করছি নেপোলিয়নের চিঠি গল্পটির দ্বিতীয় পর্ব। ফেলুদা 1, নেপোলিয়নের চিঠি। লেখক হলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সত্যজিৎ রায়। পার্বতীবাবুকে মাথার উপরের একটা ভারী জিনিস দিয়ে আঘাত মেরে খুন করা হয়েছে। এদের বাড়ির ডাক্তার সৌরিন সোম বললেন মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গে। ভদ্রলোকের রক্তের চাপ ওঠানামা করত, হার্টেরও গোলমাল ছিল। ইতিমধ্যে পুলিশও এসে গেছে। ইন্সপেক্টর হাজরা ফেলুদাকে মোটামুটি চেনেন, মোটামুটি খাতিরও করেন। সাধারণ পুলিশের লোক প্রাইভেট ইনভেস্টিগেটরকে যেরকম অবজ্ঞার চোখে দেখে সেরকম নয়। বললেন, আমাদের যা রুটিন কাজ তা করে যাচ্ছি আমরা, যদি কিছু তথ্য বেরোয় তো আপনাকে জানাবো। ফেলুদা বলল, যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছিল সেটা সম্বন্ধে কোনো আইডিয়া করেছেন? হাজরা বললেন, তেমন তো কিছু দেখছি না আশেপাশে। খুনি সেই জিনিসটা নিয়েই ভেগেছে বলে মনে হচ্ছে। পেপারওয়েট? পেপারওয়েট? একবার আসুন আমার সঙ্গে। হাজরা ও ফেলুদার পিছন পিছন আমরাও ঢুকলাম ঘরের মধ্যে। ফেলুদা টেবিলের একটা অংশে আঙুল দিয়ে দেখালো। সবুজ ফেল্টের উপর মিহি ধুলো জমে আছে। তারই একটা অংশে একটা ধুলোহীন গোল চাকতি। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না। অমিতাভবাবুকে জিজ্ঞেস করেছিলাম, বলল ফেলুদা। একটা বেশ বড় এবং ভারী ভিক্টোরীয় আমলের কাঁচের পেপারওয়েট থাকতো এই টেবিলের উপর, এখন নেই। ওয়েল ডান মিস্টার মিত্তিল। কিন্তু আসল লোক তো বেমালুম হাওয়া হয়ে গেল বলে মনে হচ্ছে, ঘর থেকে বেরিয়ে এসে বলল ফেলুদা। হাজরা বললেন, না, আমার ডেসক্রিপশন যখন পাওয়া গেছে তখন তাকে খুঁজে বের করতে অসুবিধা হবে না। তাছাড়া সে তো অ্যাপ্লিকেশন করেছিল, সেটা থেকে থাকলে তো তার ঠিকানাই পাওয়া যাবে। আমার মনে হয় দারোয়ান সত্যি কথা বলছে না। একটা সময় সে গেটের কাছে ছিল না, তখনই লোকটা পালিয়েছে। মেইন রোডের উপরে বাড়ি, হয়তো বেরিয়েই বাস পেয়ে গেছে। অবশ্যই সে ছাড়াও তো আরও লোক এসেছিল সকালে। সাধনবাবু আসার ঠিক আগে আর একজন ভদ্রলোক এসেছিলেন, খুনটা তিনিও করে থাকতে পারেন। কিন্তু পার্বতীবাবুকে মৃত দেখলে সাধনবাবু আর থাকবেন কেন? আপনি তো দেখেছেন ঘরটা। ও তো কিউরিয়ার দোকান মশাই। একজন লোক যদি অসৎ হয় ও ঘরে ঢুকে মালিক মৃত দেখলে তো তার পোয়া 12। আপনি দেখলে বুঝতে পারবেন কোনো জিনিস গেছে কি না। ফেলুদা প্রশ্নটা করল বর্তমান সেক্রেটারি ঋষিকেশ দত্তকে। ভদ্রলোক 10টার ঠিক আগে বেরিয়েছিলেন পোস্ট অফিসে দুটো জরুরি বিদেশি টেলিগ্রাম করতে। ফেরার পরেই আমাদের সঙ্গে সিঁড়িতে দেখা হয়। তা হয়তো পারতে পারি, বললেন ঋষিকেশবাবু। বাইরের যা জিনিস আছে তা মোটামুটি সবই আমার জানা। ভিতরে আলমারি বন্দি জিনিসেরও একটা তালিকা একবার আমাকে দিয়ে করিয়েছিলেন মিস্টার হালদার। তার কিছু জিনিস বোধহয় আজ পেস্টনজিকে দেখবার জন্য বার করেছিলেন। পেস্টনজি আসেন 9:30। এই পেস্টনজির সঙ্গে কি আগে আলাপ ছিল পার্বতীবাবু? খুব, প্রায় 10 বছরের আলাপ। মাসে অন্তত 2বার করে আসতেন। উনিও একজন কালেক্টর। মিস্টার হালদারের সংগ্রহ একটা চিঠি ছিল, সেটা দেখতেই ভদ্রলোক আসেন। এটা কি সেই নেপোলিয়নের চিঠি? হ্যাঁ। সেটা কি মিস্টার হালদার বিক্রি করার কথা ভাবছিলেন? মোটেই না। পেস্টনজি খুব লোভ ছিল ওটার উপর। তিনি মোটা টাকা অফার করবেন আর মিস্টার হালদার রিফিউজ করবেন। তাতে পেস্টনজির মুখের ভাবটা কেমন হবে সেটা দেখেই মিস্টার হালদারের আনন্দ। এ ব্যাপারে ওর একটা জিদও ছিল। এই চিঠিটা কেনার জন্য একবার এক আমেরিকান দাম চড়াতে চড়াতে $20,000 উঠেছিল। মিস্টার হালদার ক্রমাগত মাথা নেড়ে গেলেন। সাহেবের মুখ লাল, শেষ পর্যন্ত মুখ খারাপ করতে আরম্ভ করল। আর সমস্ত ব্যাপারটা বসে বসে উপভোগ করলেন মিস্টার হালদার। আজও পেস্টনজি গলা চড়াতে শুরু করেছিলেন, সেটা আমি বাইরে থেকেই বুঝতে পেরেছিলাম। কিসের মধ্যে থাকতো জিনিসটা? একটা অ্যালক্যাথিনের খামে। তাহলে বোধহয় যায়নি চিঠিটা, কারণ খামটা টেবিলের উপরেই রয়েছে আর তার মধ্যে একটা সাদা ভাঁজ করা কাগজও দেখলাম। না গেলেই ভালো, ও চিঠির মর্ম সকলে বুঝবে না। চুরি হয়েছে কিনা সেটা এখন জানা যাবে না, কারণ পুলিশ ও ঘরে কাজ করছে। তাছাড়া পুলিশের ডাক্তার এইমাত্র এসেছেন, তিনি লাশ পরীক্ষা করছেন। ঋষিকেশবাবু বললেন, আশ্চর্য, যে সময় সাধনবাবু গেলেন প্রায় সেই সময়ই আমি ফিরেছি, অথচ লোকটার সঙ্গে দেখা হলো না। আপনি বেরিয়েছেন কটায়?
ফেলুদা জিজ্ঞেস করলো। ঠিক 10:05। এখান থেকে 5 মিনিট লাগে পোস্ট অফিস যেতে। খোলার সঙ্গে সঙ্গে টেলিগ্রামগুলো দিতে চেয়েছিলাম। সে তো 5 মিনিটের কাজ, তাহলে ফিরতে এত দেরি হলো কেন? ঋষিকেশবাবু মাথা নাড়লেন। আর বলবেন না মশাই, ঘড়ির ব্যান্ডের খোঁজ করছিলাম স্টেশনারি দোকানগুলোতে। দেখছেন না ডান হাতে ঘড়ি পরেছি, ব্যান্ডটা ঢিলে হয়ে গেছে। বাঁ কবজি আমার ডান কবজির থেকে প্রায় 1.5 ইঞ্চি সরু। ব্যান্ড ঢলঢল করে। কোনো লাভ হলো না, সেই নিউ মার্কেট ছাড়া গতি নেই। ভদ্রলোক ডান হাতে ঘড়ি পরেন সেটা আগেই লক্ষ্য করেছি। আপনি এ বাড়িতেই থাকেন? ফেলুদা জিজ্ঞেস করল। অমিতাভবাবু ভিতরে সামলাচ্ছেন, তাছাড়া উনি নিজেও বেশ ভেঙে পড়েছেন, তাই ফেলুদা ঋষিকেশবাবুর কাছ থেকে যা তথ্য পাওয়া যায় বার করে নিচ্ছে। হ্যাঁ, এই বাড়িতেই, বললেন ঋষিকেশবাবু। একতলায়। ফ্যামিলি নেই, তাই মিস্টার হালদার বললেন এখানেই থাকতে। ঘরের তো অভাব নেই। সাধনবাবুও শুনেছি এ বাড়িতেই থাকতেন। এ কাজ তো ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি, ভালো লাগছিল না বুঝি? প্রাণ হাঁপিয়ে উঠেছিল মশাই। তাছাড়া উন্নতির সুযোগ আজকের দিনে কে ছাড়ে বলুন? মিস্টার হালদার অবশ্যই এমপ্লয়ার হিসেবে ভালোই ছিলেন, তার বিরুদ্ধে কিছু বলার নেই আমার। আর একজন ভদ্রলোকের সঙ্গে এর মধ্যে আলাপ হয়েছে, যদিও কথা হয়নি। তিনি হলেন অমিতাভবাবুর ছোট ভাই অচিন্তবাবু। ভদ্রলোক বাড়িতেই ছিলেন, তাই বোধহয় পুলিশ এখন তাকে জেরা করছে। ফেলুদা ঋষিকেশবাবুকে জিজ্ঞাসা করলেন ছোট ভাইয়ের কথা। অচিন্তবাবু কি করেন? থিয়েটার। থিয়েটার? আমরা তিনজনই অবাক। পেশাদারি থিয়েটার? মানে থিয়েটার করেই ওর রোজগার? ঋষিকেশবাবুকে উত্তরটা দিতে যেন বেশ একটু ভাবতে হলো। বললেন, এসব ভেতরের ব্যাপার, আর সত্যি আমার পক্ষে বলাটা বোধহয় খুব শোভা পায় না। এই ফ্যামিলিতে থিয়েটার করাটা বেমানান তাতে সন্দেহ নেই, তবে আমার একটা সন্দেহ হয়েছে যে অচিন্তবাবুর মনে একটা বড় রকমের অভিমান ছিল। 4 ভাইয়ের মধ্যে উনিই একমাত্র বিলেত যাননি পড়াশোনা করতে। আসলে বড় ফ্যামিলিতে ছোট ভাই অনেক সময় একটু নেগলেক্টেড হয়, ওনার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা থেকেও সেটাই মনে হয়েছে। চাকরি একটা করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদারি, কিন্তু অচিন্তবাবু সেটা ছেড়ে দেন। থিয়েটারের শখটা বোধহয় এমনিতেই ছিল। বারাসাতে একটা ড্রামাটিক ক্লাব নিয়ে খুব মেতে ওঠেন, কিন্তু তাতে মন ভরে না। এখন নবরঙ্গ মঞ্চে ঘোরাঘুরি করছেন, 2-1টা হিরোর পার্টও নাকি করেছেন। কালও দেখছিলাম পার্ট মুখস্থ করছেন। এবারে ইন্সপেক্টর হাজরা এগিয়ে এলেন আমাদের দিকে। অচিন্তবাবুর জেরা শেষ, তিনি গোমরা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাজরা বললেন, খুনটা হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। পেস্টনজি ছিলেন 9:30 থেকে 10টার কিছু পর অবধি। সাধন দস্তিদার এসেছেন 10:15টায়, গেছেন 10:30টায়। ছোট ছেলের ঘর থেকে বাইরের বারান্দা দিয়ে সোজা বাপের ঘরে যাওয়া যায়। বাড়ির ভেতরের লোক দেখতে পাবে না। 10:05 থেকে 10:15টার মধ্যে অচিন্তবাবু বাপের ঘরে এসে থাকতে পারেন। উনি বলছেন সারা সকাল পাঠ মুখস্থ করেছেন। কেবল 10:30টা নাগাদ একবার ভাইপো অনিরুদ্ধর ডাকতে তার কাছে যান তার খেলার মেশিন গানটা দেখতে। তখনও তিনি বাপের মৃত্যুর সংবাদ পাননি। যাই হোক, মোটামুটি 3 জনেরই মোটিভ ছিল। ছেলের সঙ্গে বাপের বন্তনা, পেস্টনজি ছিলেন মিস্টার হালদারের রাইভাল, আর সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ। এই হলো ব্যাপার। এবার আপনি এসে একটু দেখে বলুন তো কিছু চুরি গেছে কিনা। শেষ অনুরোধটা করা হলো ঋষিকেশবাবুকে। ভদ্রলোক এগিয়ে গেলেন স্টাডির দিকে, আমরা তার পিছনে। ঘরটায় ঢুকে ঋষিকেশবাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। মেকানিক্যাল জিনিসে পার্বতীবাবু খুব শখ ছিল, কারণ বৈঠকখানে দেখেছি একটা প্রথম যুগের সিলিন্ডার গ্রামোফোন, আর এ ঘরে দেখেছি একটা আদ্যিকালের ম্যাজিক ল্যান্টার্ন। তাছাড়া ছোট ছোট মূর্তি, পাত্র, দোয়াত, কলম, পিস্তল, পুরনো ছবি, ম্যাপ, বই এসব তো আছেই। বাইরে জিনিসপত্র দেখে চাবি দিয়ে আলমারি, বাক্স, দেরাজ ইত্যাদি খুলে দেখে অবশেষে ঋষিকেশবাবু জানালেন যে কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। ফেলুদা বলল, আপনি অ্যালক্যাথিনের খামটা একবার দেখলেন না? ওদের তো চিঠিটা রয়েছে বলেই মনে হচ্ছে, তবু একবার দেখে নেওয়া উচিত। ঋষিকেশবাবুকে খামটা খুলে ভেতরের কাগজটা টেনে বার করতে হলো। কাগজের রঙটা দেখেই আমার সন্দেহ হয়েছিল, পুরনো কাগজ কি এত সাদা হয়? ভাঁজ করা কাগজটা খুলে ফেলেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, এ কি? এ তো প্যাড থেকে ছেঁড়া হালদার মশাই নিজের চিঠি, অর্থাৎ নেপোলিয়নের চিঠি উধাও।
গল্পর দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হলো। আমি আবার পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। তো আজকে এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এভাবে আমার পাশে থাকুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই পুরোটা শুনবেন। নমস্কার, ধন্যবাদ।